কুলিক বার্ড স্যাংচুয়ারি বা কুলিক পাখিরালয় কলকাতা থেকে শিলিগুড়ি যাতায়াতের পথে, সেটা উত্তরবঙ্গের পাহাড় দেখতে হোক বা ডুয়ার্স, এক রাত কিন্তু তোমরা এখানে থাকতেই পারো। কি কি দেখবে, কতক্ষণ সময় লাগবে, আর সমস্ত ডিটেলস দেখাবো এই ব্লগে। কুলিক পাখিরালয় বা রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য। ফেব্রুয়ারির পশ্চিম সিকিম রোড ট্রিপ থেকে ফেরার পথে আমরা আর শিলিগুড়িতে থাকিনি। ফিরতি রুটে এক রাতের হল্টের জন্য আমরা বেছে নিয়েছিলাম রায়গঞ্জ। রাবাংলা থেকে রায়গঞ্জে ঢুকতেই ঘন্টা 7 লেগে গেল। মাঝে নামচিতে একটা লাঞ্চ ব্রেক। 291 কিলোমিটার ড্রাইভ করে আমরা যখন কুলিকের সরকারি টুরিস্ট লজে ঢুকলাম তখন অনেক রাত। হ্যালো বন্ধুরা, এই পর্বে তোমাদের ঘুরিয়ে দেখাবো কুলিক পাখিরালয়। সঙ্গে থাকবে রায়গঞ্জ টুরিস্ট লজ বা দিনান্তের অভিজ্ঞতা, থাকা খাওয়ার বন্দোবস্ত, বুকিং আর ভাড়ার বিস্তারিত বিবরণ। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। তোমরাও যদি রায়গঞ্জে থাকার প্ল্যান করো তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এখানে খুব চমৎকার একটা লম্বা ব্যালকনি আছে, যার ধারে ধারে পরপর রুমগুলো। আমরা এখন সেদিকেই যাচ্ছি। এখানেই আমাদের রুমগুলো আছে। বাবা মারা রয়েছে এই রুমে 101, এটা ফার্স্ট রুম। আর এই লম্বা লবিটার এটাই হচ্ছে আমাদের রুম 102। আরও পরপর পরপর সোজা চলে গেছে, দেখো লবিটা। উপরে প্রথমেই দেখো সিসিটিভি আছে, সেফটি সিকিউর যথেষ্ট। এখানে একটা ছোট্ট এরকম ছাদ রয়েছে, যেখান থেকে প্রপার্টিটা পুরোটা দেখা যায়। আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো ওই পুরো যতটা পর্যন্ত পাঁচিল দেখা যাচ্ছে দূরে, পুরোটাই হচ্ছে এদের বাগান করা। বাগানটাও বেশ চমৎকার। এই দেখো, এখানে এদের প্রচুর ফুল গাছ। এটা বলতে পারো পুরো গোলাপের বাগিচা। আর এই হচ্ছে দোতলার ব্যালকনিটা, লম্বা ব্যালকনি। সামনে এরম চেয়ার পাতা আছে। শীতকালে এসে তোমরা এখানে চমৎকার রোদ পোয়াতে আড্ডা মারতে পারবে। আর এই সামনে যেটা দেখালাম, রেলিংয়ের সামনেই গোলাপের বাগিচা। তারপর এই পুরো অঞ্চলটা জুড়ে এই যে মাঝখানে দেখছো একটা ছাতার মতো করা রয়েছে, এখানে আমার ধারণা এখন জল শুকিয়ে গেছে। এখানে বোধহয় বর্ষায় বা অন্য সময়ে জল থাকে। খানিকটা একটা পুলের মতো ফিল দেয়। আর ছোট্ট এটা পুরো কিউরেট করে সুন্দর করে করা, ওরা সাজাচ্ছেন। আর দূরে ওই পাশটায় আমি কাছে নিয়ে গিয়েও তোমাদের দেখাবো। ওইখানে দেখো, ওটা কিন্তু সব ডালিয়া। ওইখানে আমাদের গাড়ি রাখা আছে। এই গোটাটাই ওদের পার্কিং স্পেস। এছাড়া ওই বিল্ডিংটার তলায় নিচেও পার্কিংয়ের জায়গা আছে। চলো এবার তাহলে তোমাদের দোতলার ব্যালকনিটা আর দোতলার রুমগুলো দেখিয়ে দিই। এসো আমার সঙ্গে। এই হচ্ছে টানা দোতলার ব্যালকনি, নিচের মতোই পুরো সিস্টেমটা। 105 পরপর পরপর সব রুমগুলো আছে। 106 ওই দিকে গিয়ে লবিটা শেষ হয়। আর ওখান থেকেই নিচে নেমে আবার ডাইনিং হল বা ক্যান্টিন যেখানটা, সেদিকে যাওয়া যায়। চলো উপরে তোমাদের রুমটাও একবার ঝাঁকি দর্শন করিয়ে দিই। বড় সাইজের বেড আছে, ওদিকে দরজা, ওটা কিন্তু ব্যালকনির দিকে যাওয়ার। আর এখানে টিভি, একটা ডেস্ক করা আছে, সুন্দর ওয়ার্কিং ডেস্ক। পাশেও চেয়ার করা, সোফা আছে। যদি কেউ ল্যাপটপ বা কোনো কিছুতে কাজ করো, এখানে প্রকাণ্ড এলসিডি যারা টিভি দেখতে চাও। এসি আছে অবভিয়াসলি। ওদিকেও দেখো একটা বেড সাইড টেবিল দেওয়া আছে, সুন্দর কার্টেন্স, বড় আয়না। এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। এটা পুরোটাই
প্রপার্টির মধ্যের অংশ, জাস্ট বাইরে দিয়ে চলে গেছে জাতীয় সড়ক। ওপরের ওয়াশরুমটাও তোমাদের একবার জাস্ট দেখিয়ে দিই। এখানে একটা চেঞ্জ রুম আছে, এর ভেতরেও একটা সুন্দর দেখো ওয়ার্ড্রোব করা আছে, বিশাল ওয়ার্ড্রোব এটা। আর এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, আয়না, সুন্দর বেসিন, ওপাশে ইংলিশ কমোড, সব কিছুর বন্দোবস্ত। চলো তাহলে এবার ঝটপট রুমটা একটু তোমাদের দেখিয়ে দিই। রুমটা কিন্তু সেই আগেকার দিনে সরকারি লজগুলোতে যেরকম হতো আর কি, ভীষণ ছড়ানো, অনেকখানি স্পেস। রুমটা বেশ কয়েকটা ভাগে ভাগ করা। শুরুতে এই জায়গাটা দেখিয়ে নিই, যেটা মেন প্রয়োজন। বিছানাটা অনেকটা বড়, 2 থেকে 3 জন আরামে ঘুমোতে পারবে। ব্ল্যাঙ্কেট দেওয়া আছে 2খানা। এখানে একটা টিভি আছে, এদিকে ড্রয়ার আছে অনেকগুলো, ফোন আছে, এখানেও একটা ড্রয়ার আছে। রুম পুরোনো দিনের হলেও চার্জিং পয়েন্ট কিন্তু আছে 2টো। তৈরি হয়ে নেওয়ার জন্য একটা আয়না আছে এবং একটা বসে চা কফি খাওয়ার জন্য বা কাজ করার জন্য একটা সোফা। বেশ সেই অ্যারেঞ্জমেন্টটাও বেশ কমফোর্টেবল। আমাদের ল্যাপটপ ব্যাগগুলো এখন এই মুহূর্তে ওখানে রাখা আছে। এখানে একটা খুব মিষ্টি জিনিস আছে, সেটা তোমাদের দেখিয়ে দিই। যদিও এটা রাস্তার ধারে, তবুও এর মাহাত্ম্য কম হয়ে যায় না তাতে। এটা হচ্ছে একটা ব্যালকনি, রাস্তার গাড়িগুলো এখান থেকে দেখা যায়। ঠিক উল্টো পারে কুলিক বার্ড স্যাংচুয়ারি, সবই মিলে ব্যালকনিটার লোকেশন কিন্তু খুব সুন্দর। আমরা কাল রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমাদের মনে হচ্ছিল যে এখানে কেউ থাকলে বিকেলটা বেশ সুন্দর এই ব্যালকনিটায় হাতে 1 কাপ চা নিয়ে কাটিয়ে দেওয়া যায়। এখানে ঢুকেই একটা চেঞ্জিং রুম, সেখানে শুরুতেই লাগেজ রাখার জায়গা, তার সঙ্গেই আয়না, তার ভেতরে একটা কাবার্ড। জিনিসপত্র রাখার ব্যবস্থাটা এখানে দুর্দান্ত। ঠিক তার এপাশেই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, কমোড আছে, গিজার আছে, আমরা সর্বক্ষণই গরম জল পেয়েছি, শাওয়ার আছে এবং ওয়াশরুমেও আয়না আছে, বেসিন আছে। এগুলো 1200 টাকা করে এই রুমগুলোর ভাড়া। তাতে কিন্তু একটা যে কোনো লাক্সুরিয়াস হোটেলে যা যা ফেসিলিটি পাওয়া যায় সব এখানে আছে, শুধু পুরো ফিলটা একটু পুরনো। জাস্ট যেখানে রিসেপশন এবং মেন গেট, সেখান থেকে এই দিকেই হচ্ছে দিনান্তের যেটা ডাইনিং হল। বিদায় নিচ্ছে এরকম সময়ও যদি আসো, সব টেবিল দেওয়া, প্রচুর স্পেস এখানে। এখানে হচ্ছে ওদের কিচেন, এখানে সমস্ত টাইমিং দেওয়া আছে। ব্রেকফাস্ট সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, লাঞ্চ দুপুর 12টা থেকে 3টে, বিকেলবেলা স্ন্যাক্স 4টে থেকে 8টা পর্যন্ত সার্ভ করা হয়, আর ডিনার রাত 8টা থেকে 10টা। বড় একটা ফ্রিজার আছে, অনেকটা ছড়ানো জায়গা। দেখো এদিকটাও তোমাদের দেখিয়ে দিই, এখানেও টেবিল পাতা আছে। যদি বড় ফ্যামিলি বা বড় গ্রুপ বন্ধু বান্ধবদের অনেকজন একসঙ্গে আসে, তাহলে এখানে কিন্তু এই টেবিলটায় একসঙ্গে আরামসে 10 জন পর্যন্ত বসতে পারে। কুলিকের দিনান্তে, যেটা কিনা পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব, একদম কুলিক বার্ড স্যাংচুয়ারির মধ্যেই। এটাকে কিন্তু তোমরা সব জায়গায় গুগলে ম্যাপে সব জায়গায় এখনো রায়গঞ্জ টুরিস্ট লজ নামেই পাবে, কারণ এটাই এর আগে এর নাম ছিল। সেখানে এখন আমাদের ব্রেকফাস্ট বাটার টোস্ট আর অমলেট, আর সঙ্গে কফি আসবে। তো অল ইন অল এদের আতিথেয়তা খুব ভালো, পুরনো একটা ফিল আছে। সেটা শুধু প্রপার্টিটা দেখতে নয়, এদের যেভাবে এরা কাজ করেন তাতেও। তার কারণ এখনও সকালবেলা ওই বেল বাজিয়ে বেডটি দেওয়া বা এগুলো আগে আগে অনেক বছর আগে যখন বেড়াতে যেতাম সরকারি প্রপার্টিতে এগুলো পেতাম। রান্না বেশ ভালো এবং সবথেকে বড় কথা, খাবার দাবারের দামও যথেষ্ট রিজনেবল। বলতে বলতে কফি হয়েছিল।
এরকমই ডাইনিং হলের মধ্যে একটা অংশ আছে। এখানে কিন্তু যারা পানাহারে রুচি রাখেন, এখানে একটা বার করা আছে। এখান থেকে হচ্ছে এটার এন্ট্রেন্স, সরাসরি এদিক দিয়েও একটা এন্ট্রি আছে, খুবই সুন্দর। ওরা এখানে বাগানটা খুব যত্ন করে সাজাচ্ছেন। এখানে গাঁদা পরপর পরপর, দেখো জাস্ট এদিকটায় প্রচুর ডালিয়া এবং অন্যান্য ফুলও রয়েছে, গাঁদাও রয়েছে সামনে, দেখো সেটাও দেখিয়ে দিচ্ছি। অনেকটা জায়গা জুড়ে এই বাগানটা। তোমরা এখানে থাকলে পায়ে পায়ে পাইচারি করতে করতে এই বাগানটা কিন্তু অবশ্যই ঘুরে দেখে নিও। এদিকে এখন সামনে পুরো বাঁদিকে প্রপার্টিটা, সামনে এতটা জায়গা পুরো উঠোনের মতো এবং লন, প্রায় বাগানটা খুব বিভিন্ন মেনটেন না, রকম কালারের গোলাপ। তার এক সাইজে ছাঁটা, একদম বাগান খুব মেনটেন। এখানে অনেক সময় হয় না, সরকারি প্রপার্টি ভোট হলো বা অন্য কোনো সরকারি অনুষ্ঠান হলো, বুকিং ক্যান্সেল করে দেয়। ওরা বললেন যে এখানে এত সংখ্যায় রুম আছে যে এই ধরনের কোনো সমস্যা হওয়ার কথাই নয়। তাই একটা বা দুটো রুম এক রাতের জন্য যদি বুক করো, এই বিষয়টায় নিশ্চিন্তে থাকতে পারো যে যে কোনো সরকারি অনুষ্ঠান হোক, ইলেকশন হোক, যাই হোক, বুকিং ক্যান্সেল হয়ে যাবে না। এই জায়গাটা যেটা বলেছিলাম, একটা বেশ গোল করে ছাতার মতো ভিউ পয়েন্টের মতো করা আছে, দেখো কি চমৎকার জায়গাটা। বলতে বলতে একটু রোদ্দুরটা কমে গেছে, একটু মেঘ হচ্ছে। এই প্রপার্টিটাও কিন্তু কুলিক বার্ড স্যাংচুয়ারি বা পাখিরালয়ের মধ্যে, মানে রাস্তাটা 12 নম্বর জাতীয় সড়ক মাঝখান দিয়ে চলে গেছে, দুপাশেই পুরো পাখিরালয়। তার অফিসিয়াল যে এন্ট্রিটা বার্ড স্যাংচুয়ারি, সেটা কিন্তু রাস্তার ওপাশে, সেটাই আমরা যাব। আমরা যাবো, এরপরেই যাবো। সিকিম, উত্তরবঙ্গ বা নর্থ ইস্ট যাতায়াতের পথে বছরের যে কোনো সময়ই তোমরা রায়গঞ্জে স্টপ দিতে পারো। তবে যারা বার্ডিং করেন তাদের জন্য কুলিকে আসার সেরা সময় বর্ষা থেকে শীতকাল। বর্ষায়, বিশেষত জুন জুলাইয়ে, এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রচুর পাখি এখানে ভিড় জমায়। অগাস্ট সেপ্টেম্বরে ডিম পাড়ে। ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত বেশিরভাগ পরিযায়ী পাখি এখানেই থাকে, তারপর উড়ে চলে যায়। যারা গাড়ি নিয়ে আসবেন, এখানে পার্কিং আছে, সমস্ত রেটসও দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। ইচ্ছে হলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। এখানে বেশ বড় পার্কিং, অনেকটা জায়গা। দেখো ঢুকেই এখানে একটা ম্যাপ করা আছে পুরো এরিয়াটার, ম্যাপটাও তোমাদের দেখিয়ে দিই। আমরা এই মুহূর্তে রয়েছি এইখানে, এই দিকটায়, এই টিকিট কাউন্টারের এখানটা সামনে। টিকিট কাউন্টারের সামনে ঢুকেই একটা ওয়াচ টাওয়ার আছে। সব পাখির নামে এক একটা রেঞ্জের নাম, শামুক খোল, এখানে মাছরাঙা, না, বাদুড়ও আছে, কচ্ছপও ওদিকে আছে। কচ্ছপ, অর্থাৎ ওয়াটার বডি যে পার্টটায়, সেদিকটার ওরম ভাবে নাম দেওয়া আছে। 4টে ওয়াচ টাওয়ার আছে। ঠিক উল্টো দিকেই টিকিট কাউন্টার। $120 করে এখানে প্রবেশ মূল্য, টিকিট পার হেড। সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। ডিসেম্বর মাসে 1 ঘন্টা আগে বন্ধ হয়ে যায়। থ্যাংক ইউ। আমাদের 480 টাকা 4 জনের মোট টিকিট লেগেছে। এই আমরা ভেতরে ঢুকছি। পুরোটাই এখানে হেঁটেই ঘুরতে হয়, আর যতটা দেখা যাক, যতটা ঘোরা যায়। এদিকে আছে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই জাস্ট মেন গেট দিয়ে ঢুকে টিকিট কাউন্টারের পাশেই কোন কোন রেয়ার স্পিসিস বা এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো প্রত্যেক বছর শুমারির পর কতগুলো করে ছিল তার একটা হিসেব দেওয়া রয়েছে। ওপেন বিল স্টর্ক, নাইট হেরন, ইগ্রেট, কর্মোরেন্ট, স্টর্ক তো
37,000 বাবা। আমরা এগুলো কিন্তু এর আগে ভরতপুরেও দেখেছি। পুরো লোকেশন, লঙ্গিটিউড, ল্যাটিটিউড সমস্ত কিছু দেওয়া রয়েছে। এখানেও একটা পাখিরালয় হলেও তার একটা কোর এরিয়া আছে যেখানে মোটামুটি কম আওয়াজ যায় এবং প্রচুর ভেতরে পাখির সংখ্যাও বেশি হয়। এখানে কিন্তু স্পষ্ট বোর্ডে লেখা আছে এখানে পরিযায়ী পাখিরা আসে জুন থেকে জুলাইয়ের মধ্যে এবং চলে যায় ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে। এদের নেস্টিং টাইম হচ্ছে জুলাই থেকে অগাস্ট। এখানে এসে তারা বাসাও বাঁধে, পরিবারও বাড়ে তাদের। পঞ্চাশ 60 গজ এগিয়ে এলেই একটা জলাভূমি, আর তার সামনেই এই টাওয়ার করা আছে। যে ওয়াচ টাওয়ারটা এই মুহূর্তে বন্ধ। আমি ভেতরে ঢোকার চেষ্টা করেছিলাম, দেখো জাল দিয়ে গেট করা রয়েছে। ওপরে ওঠা যাচ্ছে না কারণ ওপরের ফ্লোরের একটা মেঝে সেটা একটু বিপজ্জনক অবস্থায় আছে। এই ওয়াচ টাওয়ারটার নাম হচ্ছে মাছরাঙা টাওয়ার। পাশেই দেখো এখানে পুরো কোন জোনে কোথায় কোথায় যাওয়া যায় সেটা দেখা যাচ্ছে। যারা বার্ডিং করেন, পাখির ছবি তোলেন, পাখি দেখতে ভালোবাসেন, যারা সত্যিকারের পাখি প্রেমিক, তারা কিন্তু খুব ভোর থেকেই পাখি দেখতে ছুটে যান। সেখানে এটা সকালবেলা খোলাই হয় 10টায়। এই টাইমিংটা নিয়ে যদি একটু ভাবা যায়, আরেকবার ভাবনা চিন্তা করা যায়, তাহলে বোধহয় খুব ভালো হয়। তোমরা আমাদের সঙ্গে রায়গঞ্জ কুলিক ঘুরছো, কুলিক ট্যুরিস্ট লজ তোমাদের দেখাচ্ছি, কুলিক বার্ড স্যাংচুয়ারি সেটাও তোমাদের দেখিয়েছি। যদি পাখিতে তোমাদের আগ্রহ থাকে তাহলে কিন্তু এর আগে আমরা পাখি নিয়েই ব্লগ করেছিলাম চুপির চড়ে গিয়ে। যারা পাখি ভালোবাসো তারা কিন্তু ওই ব্লগটাও চেক আউট করতে ভুলো না। লিঙ্ক থাকছে আই বাটনে, ডেসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে দিলাম। কিন্তু কিউরেট করে বাঁশ গাছ করা হয়েছে। এক একটা বাঁশ ঝাড় যখন হয়ে যাবে তখন গোটা পাঁচিলটা ঢেকে ফেলবে, আর ভেতরটা এত ভালো দেখা যাবে না, তখন অনেক পকেট হয়ে যাবে পুরো জিনিসটা, অনেক সিকিউরড। মানে করা হচ্ছে। হ্যাঁ, করা হচ্ছে। উনিশশো সালে কুলিককে অভয়ারণ্য ঘোষণা করা হয়। এই পাখিরালয়ের আয়তন 1.3 বর্গ কিলোমিটার। সব মিলিয়ে 164 প্রজাতির পাখি এখানে দেখা যায়। প্রতি মরশুমে 90,000 থেকে 1 লাখ পাখি ভিড় জমায় এই কুলিকে। স্থানীয় মাছরাঙা কাঠঠোকরাদের পাশাপাশি বর্ষার পর এখানে এলে তোমরা দেখতে পাবে এশিয়ান ওপেনবিল স্টর্ক, লিটল ইগ্রেট, করমোরেন্ট বা হরেক প্রজাতির হেরন। এই ওয়াচ টাওয়ারটা খোলা পাওয়া গেছে, 3 নম্বর ওয়াচ টাওয়ার এটা। এখানে উঠে দেখা যাক পাখি কিছু পাওয়া যায় কি না। আর সবচেয়ে বড় কথা, পুরো জায়গাটার একটা ভিউ নিশ্চয়ই এখান থেকে সুন্দর পাওয়া যাবে। পাখির ছবি তোলার জন্য কয়েকটা জিনিস মাস্ট। এক হচ্ছে সেন্স অফ টাইমিং, পাখি কী করতে পারে, এবং ফোকাস, খুব শার্প ফোকাস করার জন্য চোখের দৃষ্টি খুব সজাগ হতে হবে এবং স্ট্রং হতে হবে। আওয়াজ একদমই করা যাবে না, খুব নিচু স্বরে কথা বলতে হবে যাতে পাখি একেবারেই বুঝতে না পারে যে তুমি তাকে ফ্রেমবন্দি করছো। আর ধৈর্য রাখতে হবে, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, এগুলো মাস্ট। এখানে এই মুহূর্তে হয়তো খুব একটা পরিযায়ী পাখি নেই, তবে লোকাল পাখি কিন্তু এখানে এখন আছে। আমরা বেশ কয়েকটা চোখে তো দেখলাম। গ্রাম বাংলার বেশ কিছু বিরল পাখি যেগুলো শহরাঞ্চলে পাওয়া যায় না এখন পলিউশন, ট্রাফিক, শব্দ দূষণ এই সমস্ত কিছুর জন্য, সেগুলো কিন্তু এখানে আসে।
কুলিক বার্ড স্যাংচুয়ারিটা যেহেতু একদম NH-12-এর পাশে, এই পুরো এলাকাটাকে বোধহয় নো হর্ন জোন বা সাইলেন্স জোন করে দেওয়া উচিত ছিল। আমি জানি না সেটা অফিসিয়ালি খাতায় কলমে করা থাকলেও সেটা যে মানছেন না সেটার দিকে বোধহয় কেউ নজর রাখছে না। কারণ যেভাবে ট্রাকগুলো অদ্ভুত সমস্ত হর্ন বাজাতে বাজাতে এখান দিয়ে যাচ্ছে, সেটা মানুষের জন্যই খুব বেদনাদায়ক, পাখিদের জন্য তো বটেই। যদিও আমি বা প্রদীপ্ত কেউই ট্রেন্ড ওয়েতে বার্ডিং করি না, আমরা জঙ্গলে ঘুরতে ভালোবাসি, প্রকৃতি দেখতে ভালোবাসি, তবে আমরা কিন্তু ইতিমধ্যেই ভরতপুর বার্ড স্যাংচুয়ারি ঘুরে ফেলেছি এবং সেখানে আমরা এমন একটা সময় গেছিলাম যখন বেশ কিছু পরিযায়ী পাখি দেখতেও পেয়েছিলাম। একদম, এবং ভরতপুরে কিন্তু একটা অন্য ফেসিলিটিও আছে। এখানে যেমন পায়ে হেঁটে হ্যাঁ, কুলিকে ঘুরতে হয়, হ্যাঁ। ভরতপুরে কিন্তু ভেতরে হাতে টানা রিক্সায় যাওয়া যায়, সাইকেল রিক্সায়। হ্যাঁ, সেটা মানে সেই কারণে আরও অনেক বেশি এরিয়াটা ঘুরে দেখা যায়, কম সময়ে হেঁটে তো পুরোটা হয় সেটা না। ছিল আমাদের আগ্রা থেকে রণথম্বুর যাওয়ার পথে। পিউ কাহা ডাকছে পেছনে, জানি না কতটা শুনতে পেলে। দেখতে পেলাম না, কিন্তু শোনা গেল আশা করছি। তো তোমরা যদি আমাদের চম্বল ট্রিলজির ভরতপুর ভ্লগটা কোনোভাবে মিস করে গিয়ে থাকো, পাখি তাহলে দেখতে ভালোবাসো, হ্যাঁ, তাহলে অবশ্যই রেকর্ডিং মোড ট্রাভেলেই রয়েছে ব্লগটা, সেটা দেখে নাও। উপরে আই বাটনে লিঙ্ক করে দিলাম, লিঙ্ক থাকবে নিচে ডেসক্রিপশন বক্সে। সেদিন কুলিক থেকে বেরোনোর আগে ঘটেছিল এক আশ্চর্য ঘটনা। আচমকা চোখের সামনে ক্ষয়ে গোখরো সে এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতা, অনেকটা পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে গিয়ে কাঁকড়া বিছে দেখার মতো। আসলে পাখির পাশাপাশি জীববৈচিত্র্যে এরাও যে কুলিকের বাসিন্দা। যাই হোক, আজকের এই পর্ব তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, যদি আগেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে অনেক ধন্যবাদ। ফেসবুক আর ইনস্টাগ্রামেও আমাদের খুঁজে পেয়ে যাবে রেকর্ডিং মোড নামে সার্চ করলে, ওখানেও লাইক ফলো করতে ভুলো না। এই পর্ব বা এবারের রোড ট্রিপ নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে। আজ চলি, আবার দেখা হবে নতুন কোনো জার্নিতে।